হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আসলে কালকের যে লাইভটা আমি করছিলাম ওইটারই কন্টিনিউয়েশন। কালকের লাইভটা আসলে সাকসেসফুলি করতে পারি নাই, কারণ ওইখানে কিছু মানে ইন্টারনেট বা টেকনোলজিক্যাল ফল্ট ছিল, যার জন্য আসলে কালকের লাইভটা সাকসেসফুলি মানে কমপ্লিট করতে পারি না। পার্শিয়ালি করার পরে তারপরে আসলে লাইভটাকে ক্যান্সেল করতে হয়েছে। আমার বাসার যে ইন্টারনেট লাইনটা ছিল সেটা খুব আসলে বাজে অবস্থায় ছিল, খুব বাজে কন্ডিশনে, যার জন্য আসলে এই লাইভটার উদ্দেশ্য হলো গিয়ে মানে আমি কিছুদিন ধরে একটা মানে মানে কিছু লোক আমাকে মানে কোশ্চেন করছে যে ভাই আমাদেরকে ফার্স্টে জানান মানে হোয়াট ইজ মানে পিএমপি জিনিসটা কি, আসলে পিএমপি কেন করতে হবে, পিএমপি করলে আমাদের মানে কিভাবে আমরা পিএমপিটা করব, বা পিএমপি থেকে আমরা কোন ধরনের প্রফেশনাল বেনিফিট পাবো, এই জিনিসটা আগে জানা দরকার। দেন মানে আমরা অন্য ভাবে আমরা মানে চিন্তা করতে পারি, হ্যাঁ, এটা যে আসলে কি আমাদের কোনো ভ্যালু অ্যাড করবে কি করবে না, সেই জায়গার থেকে। তো আমি সবাইকে একটু রিকোয়েস্ট করব এই মানে লাইভটাকে একটু শেয়ার করার জন্য, যারা দেখছেন তাদেরকে সবাইকে রিকোয়েস্ট করব যাতে একটু শেয়ার করেন, যাতে মানে অনেক অডিয়েন্স এনগেজ করতে হয়। হ্যাঁ, আচ্ছা, যেটা বলতেছিলাম যে প্রজেক্ট ম্যানেজমেন্ট আসলে বেসিক্যালি কি। প্রজেক্ট ম্যানেজমেন্ট যদি মানে বলতে যাই, এর আগে আমি একটু বলতে চাচ্ছি কেন আসলে আমরা আমাদের অর্গানাইজেশন বা আমরা যে জায়গায় কাজ করি, হ্যাঁ, যে কোম্পানি বা অর্গানাইজেশন বা পার্সোনাল লাইফে আমরা কেন এই প্রজেক্টগুলোকে ইনিশিয়েট করি বা শুরু করি। এটা একটা কারণ হলো গিয়ে কোনো একটা অর্গানাইজেশন বা কোনো একটা কোম্পানি যদি কোনো ধরনের কোনো অপরচুনিটিকে গ্র্যাব করতে চায়, মানে অপরচুনিটিটাকে সুযোগ হিসাবে গ্রহণ করতে চায়, তাইলে তাকে কি করতে হবে, একটা প্রজেক্ট ইনিশিয়েট করতে হবে। ফর এক্সাম্পল আমরা বলতে পারি এই যে করোনা প্যান্ডেমিক চলতেছে, হ্যাঁ, এখন এই মুহূর্তে অনেক ধরনের মেডিসিন দরকার হচ্ছে, তাই না? যেটা হলো গিয়ে নর্মাল টাইমে ধরেন কোনো একটা অর্গানাইজেশন ফার্মাসিউটিক্যালস কোম্পানির প্রোডাকশন ছিল যেটা, হ্যাঁ, তার চাইতে এখন হলো 2 গুণ বা 3 গুণ করতে হচ্ছে। তার মানে কি এই যে প্যান্ডেমিকটা, এটা কিন্তু তাদের জন্য একটা অপরচুনিটি হিসেবে আসছে। তো এই যে ডিমান্ডটা মার্কেটে যে তাদের প্রোডাক্টে, সেটাকে মানে ফুলফিল করার জন্য তাদেরকে কি করতে হবে, তাদেরকে একটা আবার কিছু প্রোডাকশন ক্যাপাসিটি বাড়াইতে হবে। তার জন্য মানে এই অপরচুনিটিটা গ্র্যাব করার জন্য তাদের কি করতে হয়েছে, কোনো একটা প্রজেক্ট ইনিশিয়েট করতে হয়েছে। তার মানে অর্গানাইজেশনকে যদি কোনো অপরচুনিটি গ্র্যাব করতে হয় তাহলে কি করতে হবে, প্রজেক্ট ইনিশিয়েট করতে হবে। আরেকটা হইতে পারে যেমন কোনো একটা প্রবলেম আছে অর্গানাইজেশনের মধ্যে, হ্যাঁ, অর্গানাইজেশনের যে প্রবলেমটা আছে সেটাকে ওভারকাম করার জন্য কিন্তু প্রজেক্ট ইনিশিয়েট করতে হয়। যেমন বলা যায়, ধরেন আপনার একটা কোম্পানি অর্গানাইজেশন যেখানে কাজ করেন, বা যে আপনি নিজেই একটা অর্গানাইজেশনের মালিক, আপনারা চিন্তা করতেছেন যে আপনার অর্গানাইজেশনের এতদিন যত ধরনের অ্যাক্টিভিটিস হইতো, অল আর অ্যাক্টিভিটিস ইজ ডান বাই ম্যানুয়ালি কাজ করা হইতো। এখন চিন্তা করতেছেন না, আমি আমার ম্যানুয়ালি কাজ করতে গেলে দেখা যাচ্ছে কি একটা মানে কাজ করতে যে সময় লাগে, হ্যাঁ, ধরেন আপনার সেলস করতেছেন, আপনার একটা প্রোডাক্ট সেল করতেছেন, সেল একটা হলো গিয়ে ম্যানুয়াল প্রসেস। যখন আপনি সেল করতে যাবেন, ইট উইল মানে টেক টাইম, অর্ডার প্রসেস করবেন, অর্ডার আসবে, হ্যাঁ, তা পেমেন্ট হবে, এই যে ফুল প্রসেসটা একটা সাইকেল যখন কমপ্লিট করতে যে সময় লাগবে, এটার জন্য কি হবে, কাস্টমার এর কাছে, এন্ড কাস্টমারের কাছে আমার প্রোডাক্টটা ডেলিভারি দিতে বেশি সময় লাগবে। তো এই জন্য কি হতে পারে, আমি আমার বিজনেস লস করতে পারি। তো আমি চিন্তা করলাম যে এই যে প্রবলেমটা আছে, এই প্রবলেমটাকে ওভারকাম করার জন্য আমি একটা অটোমেটেড সিস্টেম এই জায়গায় ইমপ্লিমেন্ট করব। তার মানে কি, কোনো অর্গানাইজেশন যদি কোনো প্রবলেম থাকে সেটাকে ওভারকাম করার জন্য কিন্তু প্রজেক্ট ইনিশিয়েট করা হয়। দেন আরেকটা হলো গিয়ে আমরা বলতে পারি যে কোনো একটা অর্গানাইজেশনে কোনো একটা চেঞ্জ আসতেছে, এখন চেঞ্জকে অ্যাকসেপ্ট করার জন্য কিন্তু আপনি প্রজেক্ট ইনিশিয়েট করবেন। হ্যাঁ, কোনো একটা চেঞ্জ, যেমন এখন যদি চিন্তা করেন মোস্ট অফ দ্য অর্গানাইজেশনে কিন্তু ওয়ার্ক ফ্রম হোম যে
কালচারটা এখন কিন্তু চালু হয়েছে। আপনি যদি আজ থেকে 3 মাস আগেও যদি চিন্তা করতেন যে বাংলাদেশে হ্যাঁ প্রেক্ষাপটে কোনো এমপ্লয়ি বাসার থেকে কাজ করবে, এইটা কি কেউই মেনে নিত? কোনো কোম্পানি? এটা মানে আমাদের দেশের জন্য একেবারে মানে বিগ চ্যালেঞ্জ ছিল। কিন্তু এই যে করোনার জন্য এই সার্কমস্টেন্সটা যে মানে তৈরি হয়েছে, তো তারপরে কি হয়েছে, আমরা কিন্তু ইজিলি এখন আমরা ওয়ার্ক ফ্রম হোম করতেছি। হ্যাঁ, আমরা কিন্তু এই যে চেঞ্জটা আছে এই চেঞ্জটাকে অ্যাকসেপ্ট করছি। এখন এই চেঞ্জটাকে অ্যাকসেপ্ট করার জন্যই কিন্তু আসলে কিছু এখানে প্রজেক্ট ইনিশিয়েট করতে হয়েছে। যেমন এখন যে এমপ্লয়ির আপনার অর্গানাইজেশন 50 জন এমপ্লয়ি আছে, এখন 50 জন এমপ্লয়ির 50টা কম্পিউটার লাগবে, তাদেরকে ইন্টারনেট দিতে হবে। হ্যাঁ, তারপরে যেই ধরনের সফটওয়্যারগুলো দরকার, যেমন কারো জুম, টিম, যেই সফটওয়্যারের কথা দরকার, মানে এই কোলাবরেট ওয়ার্ক ফ্রম বাসার থেকে অফিস করার জন্য যে সফটওয়্যারগুলো দরকার সেটা ইনশিওর করতে হবে। তার জন্য কি করতে হয়েছে, একটা প্রজেক্ট ইনিশিয়েট করতে হয়েছে। তার মানে কোনো একটা অপরচুনিটি গ্র্যাব করার জন্য আমি প্রজেক্ট ইনিশিয়েট করে কোনো অর্গানাইজেশন বা পার্সনও করে। তারপরে মনে করেন কোনো একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটাকে ওভারকাম করার জন্য আমরা প্রজেক্ট ইনিশিয়েট করতে পারি, অথবা কোনো একটা চেঞ্জ আসছে সেই চেঞ্জটাকে অ্যাকসেপ্ট করার জন্য কিন্তু আমরা প্রজেক্ট ইনিশিয়েট করতে পারি। হ্যাঁ, ইনিশিয়েট করি, বেসিক্যালি করতে পারি না, করি। এখন আচ্ছা, আসলে কি আমাকে কি শোনা যাচ্ছে কিনা সেইটা একটু জানা দরকার। আমি যে মানে কথা বলতেছি এটা কি শোনা যাচ্ছে কিনা, বোঝা যাচ্ছে কিনা, সেই জিনিসটাও একটু জানা দরকার। একটু যদি আপনারা কমেন্ট করতেন লাইভে, তাহলে আসলে আমি বুঝতে পারতাম যে হাউ ইটস গোয়িং অন। প্লিজ একটু কমেন্ট করেন। কমেন্ট করেন প্লিজ, কিভাবে মানে কি অবস্থা, বোঝা যাচ্ছে কিনা। হ্যাঁ, তাইলে আমি বুঝতে পারবো যে আসলে হোয়াটস গোয়িং অন। আদারওয়াইজ ইট উইল বি ডিফিকাল্ট আমার জন্য। আচ্ছা, যাই হোক, আমি আমার জায়গা থেকে বলতে থাকি। তো এত সময় বললাম যে কেন আসলে প্রজেক্ট ইনিশিয়েট করা হয়। এখন আমাদের একটু জানা দরকার যে বেসিক্যালি প্রজেক্ট জিনিসটা কি। হ্যাঁ, প্রজেক্ট জিনিসটা হলো গিয়ে একটা টেম্পোরারি কোনো একটা কাজ, যেটার থেকে আসলে আমি কোনো একটা ইউনিক প্রোডাক্ট অথবা কোনো একটা ইউনিক সার্ভিস অথবা কোনো একটা ইউনিক রেজাল্ট পাবো। টেম্পোরারি মিন্স এখানে কোনো একটা স্টার্টিং ডেট থাকতে হবে, এই কাজের একটা স্টার্টিং ডেট থাকতে হবে, একটা এন্ডিং ডেট থাকতে হবে। এটা অনগোয়িং এফোর্ট না। যেমন আমরা প্রতিদিন অফিসে যাই, এই প্রতিদিন অফিসে যাওয়া এটা কিন্তু কোনো প্রজেক্ট না। এটা হলো গিয়ে আমার অপারেশনাল অ্যাক্টিভিটি, আমাকে প্রতিদিন অফিসে যাইতে হবে। এখন আমি একটা ট্রেনিংয়ের জন্য ধরেন সিঙ্গাপুরে যাব, দ্যাট ক্যান বি ইট প্রজেক্ট। ফর 5 days আমি সিঙ্গাপুরে থাকবো। তার মানে বলা হলো যে আপনার অগস্ট মাসের 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত আমি একটা ট্রেনিংয়ের জন্য সিঙ্গাপুরে যাব। তার মানে এই যে টেম্পোরারি অ্যাক্টিভিটিস মানে কাজ, মানে এটা টাইম ডিফাইন করা হয়েছে, এটার হলো গিয়ে 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত হবে। তার মানে এটার একটা স্টার্টিং ডেট আছে যেটা হলো গিয়ে 1 তারিখ, এটা ফিনিশ ডেট হলো গিয়ে আমার 5 তারিখ। এইটা থেকে বোঝা যায় এটা হলো গিয়া টেম্পোরারি। এবং এটার থেকে যে মনে করেন একটা আউটপুট হবে, সেটা হবে কি কোনো একটা রেজাল্ট পাচ্ছে। তার মানে কি আমি যখন ট্রেনিং করব তখন থেকে আমি কিছু একটা নলেজ গ্যাদার করব, দ্যাট ইজ অ্যান আউটপুট অফ দ্যাট ট্রেনিং। হ্যাঁ, তার মানে দ্যাট ইজ দ্য রেজাল্ট। সো আরেকটা হলো গিয়ে প্রতিটা প্রজেক্টের যে আউটপুট, হ্যাঁ, সেটা
সেটা কিন্তু সবসময় একটা ইউনিক হইতে হবে। এটা মানে কখনোই আপনার এই মানে একটার সাথে আউটপুটের সাথে আর একটা আউটপুট কখনোই মিলবে না। হ্যাঁ, সবসময় অলওয়েজ যে আউটপুটগুলো প্রজেক্টের সবসময় ইউনিক হয়। দেন আরেকটা ফিচার হলো কি আমার প্রোগ্রেসিভ ইলাবরেশন। প্রোগ্রেসিভ ইলাবরেশন বলতে বোঝায় হলো গিয়ে এই যে প্রজেক্টের আপফ্রন্টে মানে বিগিনিং অফ দ্য প্রজেক্টে আমি প্রজেক্টের ডিটেল জানবো না, যখন আমি সামনের দিকে আগাবো আস্তে আস্তে তখনই আসলে আমি আমার প্রজেক্টের ডিটেল স্কোপিং মানে প্রজেক্টের সব কিছু জানতে হবে। যখন যেই কাজটা করব তখন ওইটার আমরা মানে প্রজেক্টের মনে করেন 5টা স্টেপে ভাগ করা হয়েছে, ফার্স্ট স্টেপে যেই মানে কাজ করব সেটা তখনই জানবো। যেমন মনে করেন আমি একটা বিল্ডিং বানাচ্ছি, একটা বিল্ডিং প্রজেক্ট করতেছি। এখন বিল্ডিং প্রজেক্টের প্রথমে হলো গিয়ে কি করতে হবে, আমাকে যে জায়গাটা আছে জায়গাটার মধ্যে ধরেন কোনো একটা বিল্ডিং আছে, ওইখানে আমরা নতুন বিল্ডিং হবে, তাহলে আমি প্রথমে স্টেজে বললাম যে আমি প্রথমে ওই বিল্ডিংটাকে ভাঙবো, ডিমোলিস্ট করব, তাই না? তার মানে ওই জায়গায় যখন ডিমোলিশটা করব তখন ডিমোলিশের সাথে যেই অ্যাক্টিভিটিসগুলো আছে সেটা তখন আসলে আমরা ডিটেলে জানতে পারবো যে ওটার সাথে আসলে আরো কি কি অ্যাক্টিভিটিস রিলেটেড আছে, ওটার সাথে আরো কি কি কাজ করতে হবে ভাঙার সময়। আপফ্রন্টে আসলে অত কিছু জানা যাবে না, জানবো না। এই জিনিসটাকে বলা হলো প্রোগ্রেসিভ ইলাবরেশন, অথবা অনেক সময় আরেকটা টার্মিনোলজি ইউজ করে রোলওয়ে প্ল্যানিং। মানে যত যেভাবে সামনে আগাবো তখনই আমরা ওটা ডিটেল প্ল্যানিং করব। আপফ্রন্টে যে প্ল্যানিংটা হবে সেটা হলো গিয়া মানে যেটা ওটা হবে হলো গিয়া হাই লেভেল প্ল্যানিং। হ্যাঁ, এটা হবে বেসিক্যালি হাই লেভেল প্ল্যানিং। যখন আমরা এক্সিকিউশনে যাব ওই পার্টিকুলার অ্যাক্টিভিটিস অথবা ওই পার্টিকুলার প্রজেক্টের ফেজটাকে, তখনই আমরা ডিটেল প্ল্যানিং করব। তার মানে প্রজেক্ট হলো গিয়ে আমার একটা ক্যারেক্টারিস্টিক্স হলো গিয়ে প্রজেক্টের মানে বৈশিষ্ট্য হলো গিয়ে এটা টেম্পোরারি। তার মানে কি প্রজেক্টের একটা স্টার্ট ডেট থাকবে, একটা এন্ড ডেট থাকবে। দেন আমার হলো গিয়ে প্রতিটা প্রজেক্ট থেকে যে আউটপুট আসবে সেটা হইতে পারে কি, সেটা অবশ্যই ইউনিক হবে এবং সেটা হবে হইতে পারে একটা প্রোডাক্ট হইতে পারে, কোনো একটা সার্ভিস হইতে পারে, অথবা কোনো একটা রেজাল্ট হইতে পারে। হ্যাঁ, এখন এই প্রজেক্টের যে মানে আরেকটা হলো গিয়ে প্রজেক্টের যে প্ল্যানিং হবে বা স্কোপিং হবে, যাই মানে যত ধরনের অ্যাক্টিভিটিস আছে সেটা হলো গিয়ে প্রোগ্রেসিভলি ইলাবোরেট হবে। এখন প্রজেক্ট বলতে আসলে প্রজেক্টের যদি এক্সাম্পল বলি, যেমন এখানে একটা আমাদের এই প্রেজেন্টেশন মধ্যেই একটা আছে, দেখাচ্ছে পদ্মা সেতু। হ্যাঁ, পদ্মা সেতু একটা প্রজেক্ট, মেট্রো রেল একটা প্রজেক্ট। আমরা আশেপাশে কিন্তু অনেক প্রজেক্ট দেখি যে কোনো একটা বিল্ডিং হচ্ছে, মানে সামনে একটা 10তলা বিল্ডিং হচ্ছে, মানে কোনো একটা অ্যাপার্টমেন্ট হচ্ছে, সেটাও কিন্তু একটা প্রজেক্ট। প্রতিটাই এক একটা প্রজেক্ট। তো এই জন্য প্রজেক্ট প্রতিটা যে একটা স্টার্টিং ডেট আছে, একটা এন্ডিং ডেট আছে, এবং এইটা থেকে যে আইটেম বা সার্ভিস বা রেজাল্ট প্রডিউস হয় সেটা ইউনিক। এখন এই প্রজেক্টটা যখন মানে আউটপুটটা ক্রিয়েট করে তখন এটাকে কি আসলে কিন্তু অপারেশনে দিয়ে দেওয়া হয়। মানে প্রজেক্ট যে আইটেম বা যে প্রোডাক্টটা প্রডিউস হইলো এটার যে লাইফ সাইকেল হবে এর মধ্যে কিন্তু অনেকগুলো প্রজেক্ট হইতে পারে। একটা প্রোডাক্টের লাইফ সাইকেলের মধ্যে অনেকগুলা প্রজেক্ট হয়। তো এখন আমরা দেখব বেসিক্যালি যে এই যে প্রোডাক্ট গুলা কি হইতে পারে। একটা মানে কম্পোনেন্ট অফ অ্যানাদার আইটেম, এই যে আউটপুট যেটা হয় একটা হয় কি ইউনিক প্রোডাক্ট, এটা কি হলো একটা কম্পোনেন্টও ক্রিয়েট হইতে পারে যেটা আরেকটা আইটেমের পার্ট, মানে কোনো একটা অংশ। মানে আমার একটা প্রজেক্ট থেকে যে আউটপুটটা হচ্ছে, আমি মনে করেন একটা কলম বানাচ্ছি, কলম বানাবো। হ্যাঁ, কলম ম্যানুফ্যাকচার করার প্রজেক্ট হচ্ছে। তো কলমের তো কতগুলো, এক জায়গায় হচ্ছে কি আমি চিন্তা করলাম যে কালি বানাবো, কালি প্রডিউস হবে, এক জায়গায় কলমের বডিটা প্রডিউস হবে। তাহলে যেই প্রজেক্ট থেকে আমার আউটপুট হবে হলো গিয়ে কালি, সেটা কি অ্যানাদার পার্ট অফ এ পেন। মানে কালি ছাড়া তো আর পেন হবে না, কলম হবে না। তার মানে কলমের একটা পার্ট প্রডিউস হচ্ছে হলো গিয়ে আমার একটা প্রজেক্ট থেকে। তার মানে সেটাই বলতেছে যে ইট ক্যান বি এ কম্পোনেন্ট অফ অ্যানাদার আইটেম, অন্য একটা আইটেমের এটা একটা পার্ট হইতে পারে। এমন হইতে পারে ধরেন কোনো একটা প্রোডাক্ট আপনার কাছে অলরেডি আছে, হ্যাঁ, সেটাকে আপনি ইনহ্যান্স করতে চাচ্ছেন, আপনি সেটাকে স্কেলেবল করতে চাচ্ছেন, আরো বাইরে মানে বড় করতে চাচ্ছেন, অথবা আপনার
কোনো একটা প্রোডাক্ট আছে সেটার মধ্যে কিছু এরর আছে, সেই এররটাকে আপনি ওভারকাম করতে চাচ্ছেন, সেটার জন্য কিন্তু আপনার প্রজেক্ট হইতে পারে। সাপোজ মনে করেন আপনার একটা 10তলা বিল্ডিং এর ডিজাইন করছিলেন, তো প্রথম যেই প্রজেক্টটা করছিলেন তখন আপনি 5তলা পর্যন্ত করছিলেন, আর আপনার কাছে তখন মনে করেন ফান্ডিং ছিল না, সেজন্য আপনি করতে পারেন না। তাহলে এখন আপনি ইনহ্যান্স করতে চাচ্ছেন, আপনি আরো 5তলা করবেন, দ্যাট ক্যান বি অ্যানাদার প্রজেক্ট। আবার যেটা বলতেছে এ নিউ আইটেম, একটা নতুন মানে আইটেম ক্রিয়েট করবেন যেটা আপনার এখন নাই, হ্যাঁ, নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসবেন, সেটা হলো গিয়ে আপনার একটা কি প্রজেক্ট ইনিশিয়েট করবেন। মনে করেন আপনার অর্গানাইজেশন একটা ড্রিঙ্কস নিয়ে আসতে চাচ্ছে, একটা ধরেন কি বলবো ওয়াটারমেলন জুস মানে তরমুজের জুস নিয়ে আসবে, হ্যাঁ, এটার প্রোডাক্ট তৈরি করে নিয়ে আসবে তারা মার্কেটে, হ্যাঁ, সেটা হওয়ার জন্য কি তারা কি করতেছে, একটা প্রজেক্ট ইনিশিয়েট করতেছে। তারপরে কি হইতে পারে প্রজেক্টের একটা এক্সাম্পল, কি দেয় আউটপুট দিতে পারে হলো কি আপনার সার্ভিস। প্রথম দিলে হলো কি প্রোডাক্ট, হ্যাঁ, ইউনিক প্রোডাক্ট, এখন ইউনিক সার্ভিস আর অথবা ক্যাপাবিলিটিস। এন্ড ইউনিক সার্ভিস কিভাবে হইতে পারে, ধরেন কোন একটা সার্ভিস পারফর্ম করার জন্য আপনার অর্গানাইজেশনে মনে করেন যে কাস্টমার কমপ্লেইন হ্যান্ডেল করার জন্য একটা আপনি কল সেন্টার সেট আপ করতে চাচ্ছেন, তার মানে কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্ট। এই যে প্রজেক্টটা ইনিশিয়েট করতেছেন, একটা কাস্টমার কল সেন্টার হবে, মানে আপনি একটা কল সেন্টার ক্রিয়েট করবেন, অথবা কোনো একটা কল সেন্টার যারা এই যে কাস্টমার সার্ভিস, যে কল সেন্টার কাস্টমার সার্ভিস প্রোভাইড করে তাদের সাথে থেকে আপনি সার্ভিস নেবেন। এই যে প্রজেক্টটা ইনিশিয়েট করতেছেন, আলটিমেটলি আপনার যে কাস্টমার আছে তাদেরকে কাস্টমার সার্ভিসটা ইনশিওর করার জন্য আপনি একটা প্রজেক্ট কিন্তু ইনিশিয়েট করতেছেন। যখন আপনি প্রজেক্টটা ইনিশিয়েট করবেন, তারপরে প্রজেক্টটা যখন সাকসেসফুলি তাদের সাথে কমপ্লিট হয়ে যাবে, এগ্রিমেন্ট হয়ে যাবে, তারা আপনার সাথে যেই সার্ভিসটা দেওয়ার কথা এগ্রি করবে, তখনই কিন্তু এটা অপারেশনে চলে যাবে। দেন আমার কি হইতে পারে, আরেকটা হইতে পারে ইউনিক রেজাল্ট হইতে পারে, কোনো একটা প্রজেক্ট থেকে ইউনিক রেজাল্টও প্রডিউস হয়, যেমন কি হচ্ছে আউটকাম হয় অথবা ডকুমেন্ট। যদি আমরা কোনো রিসার্চ দেখি, হ্যাঁ, রিসার্চ থেকে কি আসে, সবসময় একটা রেজাল্ট আসে, একটা ডকুমেন্ট আসে বেসিক্যালি, তাই না? তো যে যত ধরনের রিসার্চ ডেভেলপমেন্ট হয় সেগুলো সবই হলো গিয়ে আসলে এটার আউটপুট হলো গিয়ে আপনার একটা রেজাল্ট। আপনি মনে করেন যে বলা হলো যে বাংলাদেশে কি পরিমাণ গ্যাস আছে, আপনারা সার্ভে করেন, বেবজাকে বলা হলো, তখন যে বেবজা কি করে একটা রিসার্চ করে, হ্যাঁ, রিসার্চ করে এই রিসার্চটাকে সাবমিট করে গভর্নমেন্টের কাছে, তার মানে কি দিস ইজ অলসো এ প্রজেক্ট দ্যাট, বাট ওই প্রজেক্টের যে মানে আউটপুটটা সেটা বা আউটকামটা হলো গিয়ে একটা রেজাল্ট, আর রেজাল্ট হিসেবে আসে কি ডকুমেন্টটা। এখন অনেক সময় প্রজেক্টের আউটপুট এই তিনটা জিনিস একসাথে করে এই কম্বিনেশন করে ও হয়, এটার মধ্যে প্রোডাক্টও থাকবে, সার্ভিসও থাকবে এবং রেজাল্টও থাকবে। যেমন বলতেছে যে একটা সফটওয়্যার বানাচ্ছি, হ্যাঁ, কোনো একটা অর্গানাইজেশনের জন্য একটা আপনার মনে করেন কাস্টমারদের জন্য আপনি একটা ব্যাংকিং অ্যাপ্লিকেশন বানাইছেন, ধরেন মোবাইল অ্যাপস বানাইছেন, হ্যাঁ, এখন মোবাইল অ্যাপসের দিয়ে দিচ্ছেন সবাইকে আপনার ব্যাংক, কোনো একটা ব্যাংক। তো এখন এটার সাথে এটার কি সাথে কি কিছু ডকুমেন্টেশন লাগবে না? এই ডকুমেন্টেশনগুলো কিন্তু একটা হলো কি অ্যাপস হলো কি আপনার প্রোডাক্ট, যেই অ্যাপসটা দিয়ে কাস্টমার ইউজ করবে। এখন এইটার সাথে কিন্তু আরো অ্যাসোসিয়েট কিছু ডকুমেন্টেশন থাকবে, যেমন ধরেন এন্ড ইউজার যে কিভাবে ইউজ করবে সেটার একটা ডকুমেন্টেশন থাকতে পারে, অথবা যারা আপনার ডেভেলপার আছে, যারা মানে সফটওয়্যারটা ডেভেলপ করছে তাদের জন্য কিছু ডকুমেন্টেশন থাকতে পারে। দ্যাট ইজ দ্য রেজাল্ট বেসিক্যালি। দেন হেল্প ডেস্ক সার্ভিস, এখন মনে করেন কোনো একটা ইউজার এটাকে এই সফটওয়্যারটাকে ইউজ করতে গিয়ে সে প্রবলেম ফেস করতেছে, তখন তাকে হেল্প করার জন্য আপনি কি করছেন, একটা হেল্প ডেস্ক সার্ভিস রাখছেন, হ্যাঁ। এই যে তিনটা জিনিস এখানে কি আছে, আমার প্রোডাক্ট আছে, আমার ডকুমেন্ট আছে এবং আমার সার্ভিস আছে। তো তিনটা জিনিস নিয়ে কিন্তু আমার যে আউটপুট আছে এই প্রজেক্টের, হ্যাঁ, সেটা কিন্তু প্রডিউস হচ্ছে। এখন এক্সাম্পল বলতে আমরা যে মানে প্রজেক্টের কি কি এক্সাম্পল হইতে পারে, আগেই বলতেছিলাম যে একটা প্রোডাক্ট দ্যাট ক্যান বি এ কম্পোনেন্ট অফ অ্যানাদার আইটেম, যেটা বলছিলাম একটা মানে ধরেন কলম বানাচ্ছে আমার আইটেম, হ্যাঁ, কলমের কালি হইতে পারে একটা প্রোডাক্ট কম্পোনেন্ট, একটা কলমের বডি হলো গিয়ে একটা কম্পোনেন্ট। তো মানে যে কোনো একটা পার্টও কিন্তু প্রজেক্টের আউটপুট হইতে পারে, বা ফুল প্রোডাক্টও কিন্তু আউটপুট হইতে পারে, হ্যাঁ।
তারপর আমার কোনো একটা প্রোডাক্ট আছে অলরেডি, সেটাকে আমি আরো ইনহ্যান্স করব, সেটাও কিন্তু জন্য কিন্তু আমার প্রজেক্ট ইনিশিয়েট করতে পারি। কোনো একটা সার্ভিস মানে নতুন সার্ভিস আমার কাস্টমারকে দিব, অথবা কোনো ক্যাপাবিলিটি দিব, বা যে মানে সার্ভিসটা আছে সেটাকে আরো আমি বেটার করব, সেই জন্য কিন্তু আমি প্রজেক্ট ইনিশিয়েট করতে পারি। বা কোনো একটা প্রোডাক্ট আছে, এক্সিস্টিং প্রোডাক্ট বা সার্ভিস আছে, সেটাকে আমি ইমপ্রুভ করব, তার জন্য কিন্তু আমি একটা প্রজেক্ট ইনিশিয়েট করতে পারি। হ্যাঁ, দেন হলো গিয়া আপনার যে মনে করেন যে কোনো একটা প্রোডাক্ট আপনার অর্গানাইজেশনে আছে, সেটা মনে করেন যে অলরেডি ঢাকা বেচ ছিল, এখন চাচ্ছেন যে না আমার প্রোডাক্টেরটাকে আমি আরো এটা ঢাকায় থাকবে না, ঢাকার সাথে হলো গিয়ে ঢাকার আশেপাশে আরো যে 10টা ডিস্ট্রিক্ট আছে, এই 10টা ডিস্ট্রিক্টে আমি আমার প্রোডাক্টটাকে কাস্টমারের কাছে নিয়ে যাব। হ্যাঁ, তার মানে কি আমার কি প্রোডাক্টটাকে কাস্টমার মানে মার্কেটিং করতে হবে, সেজন্য কি করতে হবে, আমার এই যে প্রোডাক্টটা এক্সপানশন হবে, মার্কেট এক্সপানশন করব, সেজন্য কি আমি প্রজেক্ট ইনিশিয়েট করব। তারপরে ধরেন মার্জিং দুইটা অর্গানাইজেশন মার্জ হবে, অর্গানাইজেশন এ, অর্গানাইজেশন বি। তার মানে যখন দুইটা অর্গানাইজেশন একসাথে মার্জ হবে, তার জন্য কিন্তু একটা প্রজেক্ট ইনিশিয়েট করতে হবে। তারপরে এমন হতে পারে কোনো বিজনেস ইমপ্রুভ প্রসেস আছে, আপনার প্রজেক্ট প্রসেস একটা প্রসেস আছে, দেখা গেলো সেখানে কিছু ওয়েস্টেজ আছে, হ্যাঁ, যার জন্য আসলে অনেক সময় অনেক অ্যাক্টিভিটিস করতে গেলে আমাদের টাইম বেশি লাগে। তো আমরা চিন্তা করলাম যে এই প্রসেসটাকে আরো কিভাবে অপটিমাইজ করা যায়। হ্যাঁ, তাহলে তার মানে ইমপ্রুভিং দ্য বিজনেস প্রসেস, কোনো একটা বিজনেস প্রসেসকে ইমপ্রুভ করার জন্য কিন্তু প্রজেক্ট ইনিশিয়েট হতে পারে। কোনো একটা বিল্ডিং বানাবেন, সেটার জন্য কিন্তু প্রজেক্ট হচ্ছে, সেটাও প্রজেক্ট হবে। আবার ধরেন কোনো একটা কি বলবো সফটওয়্যার ডেভেলপ করবেন, হ্যাঁ, সেই সফটওয়্যার ডেভেলপমেন্ট ইজ অলসো প্রজেক্ট। একটা সফটওয়্যার আসছে, আপনি সেই সফটওয়্যার মনে করেন আপনার একটা ডেস্কটপ বেস সফটওয়্যার আছে, সেটাকে আপনি একটা ওয়েব বেস সফটওয়্যারে কনভার্ট করবেন, সেটাও কিন্তু একটা প্রজেক্ট হবে। তার মানে এক্সিস্টিং সফটওয়্যারকে আপনি আপডেট করতেছেন, তারপরে ব্রিজ করতেছেন। হ্যাঁ, তারপরে আপনার ধরেন স্যানিটাইজেশন প্রোগ্রাম নিয়ে আসবেন, তারপরে হতে পারে আপনার দরিদ্র বিমোচন প্রোগ্রাম প্রজেক্ট, মানে আপনার যে কি বলে দেশের থেকে দারিদ্রতা দূর করবেন, সেজন্য কি করা হয়, বিভিন্ন এনজিও এই প্রজেক্টগুলা ইনিশিয়েট করে। দেন আমরা আসলে বলবো হলো গিয়ে প্রজেক্ট অ্যাক্ট অ্যাজ এ চেঞ্জ ড্রাইভার টু দ্য অর্গানাইজেশন। যেটা বলতেছিলাম আগে, আমি ফার্স্টে বলতেছিলাম যে একটা অর্গানাইজেশন কেন প্রজেক্ট ইনিশিয়েট করে, তিনটা কারণ বলছিলাম। একটা হলো গিয়ে অর্গানাইজেশন ওয়ান্ট টু গ্র্যাব দ্য অপরচুনিটি, মানে কোনো একটা অপরচুনিটি আছে সেটাকে গ্র্যাব করার জন্য আসলে হ্যাঁ এই প্রজেক্ট ইনিশিয়েট করে। আরেকটা হলো গিয়ে কোনো একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটাকে ওভারকাম করার জন্য প্রজেক্ট ইনিশিয়েট করে। আরেকটা আছে কি আমার কোনো চেঞ্জ আসছে, সেই চেঞ্জটাকে আমি অ্যাকসেপ্ট করার জন্য কিন্তু আমি প্রজেক্ট ইনিশিয়েট করব। তার মানে অর্গানাইজেশন তার যে নিজের কারেন্ট যে স্টেট আছে, এখন যে জায়গায় আসে, তার অর্গানাইজেশন চায় কি একটা ফিউচারে আরেকটা জায়গায় যাইতে, ফিউচার স্টেটে যেতে চায়। যে এখানে যদি আমরা দেখি এই যে গ্রাফ, এই যে পিকচারটা এখানে আছে, অর্গানাইজেশন তার সময়ের সাথে সাথে সে কারেন্ট স্টেট থেকে ফিউচার স্টেটে যেতে চায়। এখন কারেন্ট স্টেট থেকে যখন সে ফিউচার স্টেটে যাবে, মানে প্রসপেক্টেড যে জায়গাটা, হ্যাঁ, এই কারেন্ট স্টেট থেকে সে ফিউচার স্টেটে যেতে যাচ্ছে, এই জন্য সে কি করে কিছু প্রজেক্ট ইনিশিয়েট করে। হ্যাঁ, এটা ফিউচার মানে অপরচুনিটি যদি হয় সেটা সে গ্র্যাব করে আসলে ফিউচার স্টেটে যাবে। যদি কোনো প্রবলেম থাকে সেটাকে সে ওভারকাম করে কিন্তু ফিউচার স্টেটে যাচ্ছে, মানে ভবিষ্যতে সে কোথায় যাবে সেটা। এই জন্য সে কি করে কিছু অ্যাক্টিভিটিস পারফর্ম করে। এই যে অ্যাক্টিভিটিস, সেই অ্যাক্টিভিটিসগুলোই হলো গিয়ে আমার প্রজেক্ট। বেসিক্যালি হলো গিয়ে এই প্রজেক্টগুলো হলো গিয়ে অ্যাজ এ ড্রাইভার হিসাবে কাজ করে, যে আমার অর্গানাইজেশনটাকে এখন যে জায়গা আছে সেই জায়গা থেকে আমার কি করবে, ইন ফিউচারে আমি যে জায়গায় যাইতে চাই, হ্যাঁ, সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য মানে একটা ড্রাইভার হিসাবে কাজ করে। দেন এই প্রজেক্টগুলো আসলে কি দেয় আমাদেরকে,
কি সাস্টেইনেবল বিজনেস ভ্যালু ক্রিয়েট করে। প্রজেক্টগুলো ইনিশিয়েট করার পিছনে আসলে যেটা বলছিলাম যে কোনো আপনার অপরচুনিটি অথবা কোনো প্রবলেমকে রিমুভ করার জন্য, অপরচুনিটিকে গ্র্যাব করার জন্য, অথবা কি করতেছে তার কোনো চেঞ্জকে, হ্যাঁ হয়তো বা টেকনোলজিক্যাল চেঞ্জ থাকতে পারে, এই যে সিচুয়েশনাল চেঞ্জ, হ্যাঁ এই যে বিভিন্ন ধরনের চেঞ্জ আসতেছে সেই চেঞ্জটাকে অ্যাডাপ্ট করার জন্য আসলে প্রজেক্টগুলো হচ্ছে। অ্যান্ড প্রজেক্টগুলো কি করতেছে আমাদেরকে বিজনেসে কিছু ভ্যালু ক্রিয়েট করতেছে। এই ভ্যালুগুলো অনেক সময় কি হয় ট্যানজিবলও হইতে পারে, ইনট্যানজিবলও হইতে পারে এবং বোধ হইতে পারে। মানে প্রজেক্ট থেকে কিছু ভ্যালু আসবে, এটা মনিটারি অ্যাসেট হইতে পারে, স্টেক হোল্ডারদের ইকুইটি হইতে পারে, ইউটিলিটি হইতে পারে, ফিকচার হইতে পারে, টুলস হইতে পারে, মার্কেট শেয়ার বাড়তে পারে। আবার ইনট্যানজিবল অ্যাসেটের জন্য বলতে পারি যেমন গুডউইল, ব্র্যান্ড রিকগনিশন, পাবলিক বেনিফিট, ট্রেডমার্ক, স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্ট, রিপুটেশন। এই যে এখন আমরা দেখি মানে আপনার এই যে কি বলে এই করোনা প্যান্ডেমিকের মধ্যে কি হচ্ছে, বিভিন্ন বড় বড় মানে গ্রুপ অফ কোম্পানিজ বিভিন্ন ধরনের প্রজেক্ট ইনিশিয়েট করতেছে। সেটার থেকে কি হচ্ছে তাদের, হ্যাঁ কেউ হসপিটাল বানাচ্ছে, কেউ ডোনেট করতেছে আর হেল্প করতেছে, তাই না? আবার কোনো অর্গানাইজেশন মনে করেন অন্য কিছু এনে প্রোডাক্ট এনে তারা হয়তো বা বানাচ্ছে না কিন্তু ইম্পোর্ট করে গভর্নমেন্টকে দিচ্ছে। এই যে প্রজেক্টগুলো এগুলো কি হচ্ছে তাদেরকে ইনট্যানজিবল বেনিফিট দিচ্ছে, তাই না? ইনট্যানজিবল অ্যাসেটকে তাদের গুডউইল হচ্ছে, তাদের ব্র্যান্ড রিকগনিশন। কারণ এই জিনিসগুলো কিন্তু আবার আমাদের নিউজ পেপার মিডিয়াতে আসতেছে, তার মানে তাদেরকে রিপুটেশন বাড়তেছে, গুডউইল ক্রিয়েট করতেছে। এই জায়গায় হলো কি ইনট্যানজিবল অ্যাসেট হচ্ছে প্রজেক্ট থেকে। এখন প্রজেক্ট যেই ইনিশিয়েট হয় এই চারটা, মানে প্রজেক্ট ইনিশিয়েট করার জন্য বেসিক্যালি চারটা ফ্যাক্টর আছে। এই চারটা ফ্যাক্টরের উপরে বেস করেই আসলে প্রজেক্ট ইনিশিয়েট হয়। প্রথমটা হলো কি আমরা যদি দেখি যেটা রেগুলেটরি আছে মার্কেটে, সেই রেগুলেটরিদের যে রিকোয়ারমেন্ট আছে সেটাকে মিট করার জন্য অথবা আপনার সোশ্যাল রিকোয়ারমেন্টটাকে মিট করার জন্য। সাপোজ আপনার একটা ব্যাংক, হ্যাঁ, বা আপনি একটা ফ্যাক্টরির মালিক, আপনি হলো একটা ওয়াশিং প্ল্যান্টের মালিক, হ্যাঁ। এখন একটা ওয়াশিং প্ল্যান্ট যদি আপনাকে পরিচালনা করতে হয় বা আপনি মানে চালাচ্ছেন, আপনাকে কিন্তু এখানে একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট থাকতে হবে। তাহলে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটা আমার কেন থাকতে হবে? ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটা থাকার পিছনে কারণটা হলো গিয়ে এটা গভর্নমেন্টের একটা রেগুলেটরি রিকোয়ারমেন্ট। এই জন্য কিন্তু আমাকে একটা প্রজেক্ট ইনিশিয়েট করতে হয়েছে, তাই না? মানে উইদাউট দ্যাট মানে এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমি কিন্তু আমার প্রজেক্ট, আমার যেই ফ্যাক্টরি আছে সেটাকে আমি রান করতে পারবো না। তার মানে এই যে গভর্নমেন্ট বা রেগুলেটরির যে রিকোয়ারমেন্ট আছে সেটাকে মিট করার জন্য কিন্তু আমাকে কি প্রজেক্ট ইনিশিয়েট করতে হয়েছে। দেন আরেকটা যদি বলি সোশ্যাল রিকোয়ারমেন্ট, মানে লিগ্যাল রিকোয়ারমেন্ট যদি বলি, আপনার রেগুলেটরি যেমন হলো কি বাংলাদেশ ব্যাংক বা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, হ্যাঁ, অনেক অর্গানাইজেশনকে যে তাদের যে ধরেন ব্যাংকের যে এখন কি হচ্ছে সবাই আমরা মোস্ট অফ দ্য ব্যাংক বাংলাদেশে সবাই কি দিচ্ছে কাস্টমারদেরকে কার্ড দিচ্ছে, তাই না? ক্রেডিট কার্ড দিচ্ছে, ডেবিট কার্ড দিচ্ছে, যেটাতে আমরা কি করি পেমেন্ট করি, তাই না, বা পারচেজ করি। তো এখন যারাই পেমেন্ট এই কার্ড দেয় তাদেরকে আবার একটা সার্টিফিকেশন করতে হয় ওই অর্গানাইজেশনকে, ওই যেমন PCI DSS একটা কমপ্লায়েন্স তাদেরকে মিট করতে হয়। তার মানে কি এই কমপ্লায়েন্সটা যদি তাদেরকে মিট করতে হয়, দ্যাট ইজ দ্য রেগুলেটরি রিকোয়ারমেন্ট। বাংলাদেশ ব্যাংকের একটা ধরেন রেগুলেটরি রিকোয়ারমেন্ট, যদি তোমরা এই ধরনের সার্ভিস দিতে চাও, হ্যাঁ, তাহলে তোমাকে এইটা মিট করতে হবে, PCI DSS যেটা এই সার্টিফিকেশনটা নিতে হবে। এই জন্য বেসিক্যালি কি হচ্ছে একটা ব্যাংকে একটা প্রজেক্ট ইনিশিয়েট করতে হয়েছে। দেন স্টেক হোল্ডার মানে রিকোয়েস্ট অথবা তাদের নিডস থেকে যদি কোনো একটা মনে করেন প্রজেক্ট ইনিশিয়েট হয়, আপনার মনে করেন অর্গানাইজেশনের অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট বললো যে তাদের একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার লাগবে। তো এখন এই যে রিকোয়ারমেন্টটা সেটা আসলো কার কাছ থেকে? আমার কোনো একটা স্টেক হোল্ডারের কাছ থেকে আসলো। তো এই স্টেক হোল্ডারের যে রিকোয়ারমেন্টটা সেটা মিট করার জন্য কিন্তু এখানে আমাদের ধরেন আইটির কাছে আসলো। আইটি তখন কি করলো? এখানে একটা প্রজেক্ট ইনিশিয়েট করবে টু মিট দ্য
needs of that stakeholders. Then implement or change business or technological strategies, যেটা বলতেছিলাম যে চেঞ্জের জন্য কিন্তু প্রজেক্ট ইনিশিয়েট হয়। এখন এখানে দেখা যাচ্ছে হলো গিয়ে আমার যে চেঞ্জটা কি হচ্ছে, ধরেন এক্সাম্পল যদি বলি, আপনার একটা কোম্পানি একটা অর্গানাইজেশন চাকরি করেন, যেখানে মনে করেন যে আইটিতে চাকরি করেন, হ্যাঁ, আপনি হেড অফ আইটি। তো আপনার অর্গানাইজেশনে 500 এমপ্লয়ি আছে, 500 এমপ্লয়ির সবাই ধরেন আপনার 300 এমপ্লয়ির কাছে যে কম্পিউটারগুলো আছে সেখানে এক্সপি অপারেটিং সিস্টেম ইউজ হচ্ছে। এখন এক্সপি অপারেটিং সিস্টেমের কিন্তু এখন মাইক্রোসফট অলরেডি বলছে যে এই অপারেটিং সিস্টেমে আমি কোনো সাপোর্ট দিব না, হ্যাঁ, কোনো প্রবলেম হলে সেটার জন্য আমি লায়াবল না। বা আপনার মনে করেন কিছু অ্যাপ্লিকেশন আছে যেটা হলো কি এক্সপির উপরেই চলে, এক্সপি বেসড অ্যাপ্লিকেশন। এখন আপনাকে কি করতে হবে, এই যে টেকনোলজিক্যাল, কারণ এক্সপি হলো গিয়ে এখন যে কম্পিউটারগুলো আসছে মার্কেটে সেটার সাথে কিন্তু যাচ্ছে না, হ্যাঁ, সেটাকে সে সাপোর্ট করে না। তার মানে কি আমার যে কম্পিউটারগুলো আছে সবগুলোকে কি করতে হবে, আপডেট করতে হবে বা চেঞ্জ করতে হবে। বেসিক্যালি আগের যে মানে এক্সপি পিসি যেগুলো আছে সেগুলোকে রিপ্লেস করতে হবে এখনকার নতুন পিসি দিয়ে, এবং সাথে সাথে আমার যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলোও কিন্তু চেঞ্জ করতে হবে। তার মানে এই যে প্রজেক্টটা ইনিশিয়েট হচ্ছে, এখানে একটা প্রজেক্ট অ্যাজ এ আইটি হেড অ্যাজ একটা প্রজেক্ট ইনিশিয়েট করতে হবে, বিকজ অফ এই যে টেকনোলজিক্যাল যে চেঞ্জটা আছে এই টেকনোলজিক্যাল চেঞ্জটাকে অ্যাকসেপ্ট করার জন্য। দেন আপনার ক্রিয়েট, ইমপ্রুভ অর ফিক্স প্রোডাক্ট, প্রসেস অর সার্ভিস। এটা হলো কি আমি কোনো একটা নতুন প্রোডাক্ট ক্রিয়েট করব, অথবা এক্সিস্টিং কোনো একটা প্রোডাক্ট আছে সেটাকে আমি ইমপ্রুভ করব, অথবা ওই মানে প্রোডাক্টের মধ্যে কোনো একটা প্রবলেম আছে সেটাকে আমি ফিক্স করব, হ্যাঁ, সেটা হইতে পারে, বা কোনো একটা নতুন নিউ প্রসেস ইমপ্লিমেন্ট করব, বা কোনো একটা নতুন সার্ভিস ইমপ্লিমেন্ট করব, সেটা হলো গিয়া এই যে রিজন হতে পারে। যেমন আপনি যদি আমরা বলি যে অলরেডি আমাদের একটা ধরেন অ্যাপ্লিকেশন আছে সেটা হলো ডেস্কটপ বেস, সেটা মনে করেন VV6 এ করা। এখন VV6 এর যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু এখনকার সময়ে চলবে না, হ্যাঁ, এখন সবাই কি চাচ্ছে, ওয়েব বেস অ্যাপ্লিকেশন। আবার মনে করেন এরকম হতে পারে যে আপনার একটা বিল্ডিং আছে, সেটা ছিল মানে ডিজাইন করা আছে মানে 10 ফ্লোর হবে, 10 তলা, বাট এখন মানে এটা ধরেন আর 5 বছর আগে 5 তলা করা হয়েছে। এখন যে পরিমাণ ওই অফিসে যে পরিমাণ এমপ্লয়ি আসতেছে বা বিজনেস যেভাবে এক্সপান্ড হয়েছে, এখন দেখা গেল এটাকে আরো 5 তলা বাড়াইতে হবে, তার মানে ইমপ্রুভ করতে হবে। তার মানে এই যে 4টা ফ্যাক্টর, 4 মানে ফান্ডামেন্টাল ক্যাটাগরিজ, এই ক্যাটাগরির উপর বেস করে কিন্তু আমাদের প্রজেক্টগুলো ইনিশিয়েট হয়। দেন প্রজেক্ট ম্যানেজমেন্ট বলতে আসলে কি বুঝি? এত সময় দেখলাম আসলে আমরা হোয়াট ইজ প্রজেক্ট, হ্যাঁ, তারপরে দেখলাম কেন প্রজেক্টগুলা ইনিশিয়েট হয়, কি কারণে প্রজেক্ট আমরা করি, হ্যাঁ, সেটা দেখলাম। এখন আমাদের আসলে আরেকটা জিনিস জানা দরকার, সেটা হলো গিয়া এই যে প্রজেক্টটাকে আমরা কেন ম্যানেজ করব, কিভাবে ম্যানেজ করব, সেটা হোয়াট ইজ প্রজেক্ট ম্যানেজমেন্ট। বেসিক্যালি আমরা মোস্ট অফ দ্য সময় দেখি যারা অনেকেই প্রজেক্ট ম্যানেজ করে, হ্যাঁ, মানে আপনি একটা অর্গানাইজেশনে 4 বছর কাজ করতেছেন বা 5 বছর কাজ করতেছেন, 10 বছর কাজ করতেছেন, হঠাৎ করে একটা প্রজেক্ট ইনিশিয়েট হচ্ছে, আপনার মনে করেন ম্যানেজমেন্ট ডিসাইড করলো যে মিস্টার এক্স ইউ আর গোয়িং টু বি লিড দিস প্রজেক্ট, মানে আপনি এখন থেকে এই প্রজেক্টটা দেখবেন। মানে সে বেসিক্যালি একজন অ্যাক্সিডেন্টাল প্রজেক্ট ম্যানেজার হয়ে যায়, আসলে তার কোনো প্রজেক্ট ম্যানেজমেন্ট মানে নলেজও থাকে না, হ্যাঁ, তার শুধু বেসিক্যালি তাদের দে হ্যাভ দ্য অপারেশনাল নলেজ। যদি মনে করেন যে এই যে আমরা যদি বলি যে ফর্মাল যে প্রজেক্ট ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি আছে সেটার মধ্যে দেশে যদি না যায়, হ্যাঁ, এটা অনেক সময় আমরা অ্যাক্সিডেন্টাল প্রজেক্ট ম্যানেজার হয়ে যাই। তো যাতে আমরা প্রপারলি একটা প্রজেক্টকে ম্যানেজ করতে পারি সেই জন্য আসলে এই প্রজেক্ট ম্যানেজমেন্ট নলেজটা দরকার। এটা হলো গিয়ে বেসিক্যালি আপনার যে নলেজ আছে সেটাকে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লিকেশন অফ ইওর নলেজ, স্কিল অ্যান্ড টুলস অ্যান্ড টেকনিক্স, যেটাকে অ্যাপ্লাই করে আপনি আপনার প্রজেক্টের যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেটাকে করবেন প্রজেক্টের রিকোয়ারমেন্টটাকে মিট করার জন্য। আবার বলছি, আপনার নলেজ এবং আপনার স্কিল সাথে কিছু টুলস অ্যান্ড টেকনিককে অ্যাপ্লাই করতে হবে
কোথায়? প্রজেক্ট অ্যাক্টিভিটিস, মানে প্রজেক্টের যে কাজগুলো আছে সেটার মধ্যে কি করার জন্য? প্রজেক্টের যে রিকোয়ারমেন্টটা আছে সেটাকে মিট করার জন্য। এখন এই যে নলেজটা আমি কোথা থেকে পাই? আমরা নলেজগুলো আসে হলো কি আমাদের বুক থেকে, বই পড়াশোনার থেকে, মানে আমরা ডোমেইন এক্সপার্টিস, যে ডোমেইনে কাজ করতেছি সেই এক্সপার্টিস হলো গিয়ে আমাদের ওই ডোমেইন এক্সপার্টিস আসতেছে। দেন আমার আসবে কোথা কি আসবে? আমার যে স্কিল, হ্যাঁ স্কিল আসবে কোথা থেকে? আমার এক্সপেরিয়েন্স থেকে। আমি যে কোন ডোমেইনে কাজ করতেছি, যেমন আমি আইটিতে কাজ করি, তার মানে আমার স্টাডি কিন্তু আইটিতে, তার মানে আমার ডোমেইন নলেজ আইটি, তাই না? আমার এক্সপেরিয়েন্স স্কিল যেটা হচ্ছে, আমি 15 ইয়ার্স আইটিতে কাজ করছি, তার মানে কি আমার যে ডোমেইন মানে স্কিলটাও কিন্তু আইটিতে। দেন এই যে প্রজেক্ট ম্যানেজমেন্টের যে ফ্রেমওয়ার্ক বা আপনার গাইডলাইন যাই আছে, সেই এইগুলো কিন্তু এই প্রজেক্টে ম্যানেজ করার জন্য কিছু কি দেয়? টুলস অ্যান্ড টেকনিক্স দেয়, যেটা আমি আমার প্রজেক্টটাকে ম্যানেজ করার জন্য আমি এই টুলস অ্যান্ড টেকনিক্সটাকে ইউজ করব আমার প্রজেক্টটাকে যাতে সাকসেসফুলি আমি কমপ্লিট করতে পারি। এখন প্রজেক্ট ম্যানেজমেন্টে কি শুধুমাত্র আপনার এটার সাথে জেনেরিক ম্যানেজমেন্ট স্কিল এবং প্রফেশনাল ইথিক্স জড়িত। এখানে প্রফেশনাল ইথিক্স এবং ম্যানেজমেন্ট স্কিল দুইটা একসাথে কাজ করবে বেসিক্যালি। আরেকটা হলো গিয়া এই যে মানে প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য আসলে 49 মানে 49টা প্রসেস আছে পিএমআই এর। হ্যাঁ, এই প্রসেসগুলো হলো একটা আরেকটার সাথে ইন্টারলিঙ্কড, একটার সাথে জড়িত। হ্যাঁ, এবং এই প্রসেসগুলোকে 5টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। যেমন একটা হলো ফার্স্ট ওয়ান হলো গিয়ে ইনিশিয়েশন, মানে প্রজেক্টকে ইনিশিয়েট করা যেখানে, তারপরে হলো গিয়ে প্ল্যানিং, প্রজেক্ট যেখানে প্ল্যানিং হবে, তারপরে আমি কি করব? প্রজেক্টকে এক্সিকিউশন করব, তারপরে হলো মনিটরিং এন্ড কন্ট্রোল, লাস্টে হলো গিয়ে আমার প্রজেক্ট ক্লোজিং। তার মানে এই 49 যে প্রসেস আছে, এই প্রসেসটাকে ভাগ করা হয়েছে এই 5টা প্রসেস গ্রুপে। এখন এই যখন আমার কাছে প্রজেক্ট ম্যানেজমেন্ট থাকবে, আসলে আমার প্রজেক্ট ম্যানেজমেন্ট ছাড়া যখন আপনার মনে করেন আজকের থেকে হাজার বছর আগে পিরামিড বানানো হয়েছে, তখন কি প্রজেক্ট ম্যানেজমেন্ট ছিল? ডেফিনেটলি ছিল না। তারা তো পিরামিড বানাইছে। যখন চায়নার গ্রেট ওয়াল বানাইছে, হ্যাঁ, তখনও কিন্তু প্রজেক্ট ম্যানেজমেন্ট ছিল না, তখনও কিন্তু তারা প্রজেক্ট ই করছে। তাজমহল বানাইছে, হ্যাঁ, তখনও কিন্তু এটাও তো একটা প্রজেক্ট ছিল, তখনও কিন্তু প্রজেক্ট ম্যানেজমেন্ট ছিল না, বাট দে ডিড, তারা তো এটা কমপ্লিট করছে। বেসিক্যালি প্রজেক্ট ম্যানেজমেন্ট যদি আপনি প্র্যাকটিস নাও করেন, আপনি কিন্তু আপনার প্রজেক্টকে করতে পারবেন, শেষ করতে পারবেন। হ্যাঁ, এখন প্রজেক্ট ম্যানেজমেন্ট যখন আপনার কাছে থাকবে, তাহলে আমি মানে থাকলে আমার কিছু বেনিফিট হবে। আসলে আমি যদি একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক ইউজ করি আমার অর্গানাইজেশনে, সেটা আমার ইন্ডিভিজুয়ালি, গ্রুপ অ্যান্ড পাবলিক, প্রাইভেট অর্গানাইজেশন, যেই ধরনের অর্গানাইজেশন, তবে আমি আমার যে প্রজেক্ট থাকবে সেটাকে আমি ইফেক্টিভলি মিট করতে পারবো। দ্যাট মিনস আমার যদি কোনো একটা প্রজেক্ট বলা হয়, নর্মালি দেখা যায় কি আজকাল মানে বাংলাদেশেও যদি দেখি আমরা, একটা প্রজেক্টে প্রথমে বলে 3 বছর, তারপরে দেখা যায় 6 বছর, 7 বছর, 10 বছর লেগে যাচ্ছে, তাই না? তার মানে কি দেয়ার ইজ সাম গ্যাপ। এখানে প্রজেক্ট ম্যানেজমেন্টের কিছু একটা গ্যাপ আছে, প্রপারলি আসলে প্রজেক্টটাকে ম্যানেজ করা হচ্ছে না, এই জন্য আসলে প্রজেক্টটা ম্যানেজ হচ্ছে না, মানে ইন টাইম ইন বাজেটে শেষ হচ্ছে না। আমাদের দেশে কিন্তু আমরা দেখতেছি অহরহ প্রজেক্ট কিন্তু বাড়তে, যে মেট্রো রেল বাড়তেছে, তারপরে আপনার পদ্মা সেতু টাইমলে বাড়তেছে। হ্যাঁ, তার মানে কি এখানে আমার যে সময়ের মধ্যে করার কথা ছিল, সেই সময়ের মধ্যে আমি ফিনিশ করতে পারতেছি না। যত আমার সময় আসবে, টাইম ইজ মানি, মানে প্রজেক্টে কিন্তু তত এক্সপেন্সটা বাড়তে থাকবে। তো সেটা হলো গিয়া মানে বলতেছিলাম যে যদি আমার প্রজেক্ট ম্যানেজমেন্টে আমার ইন প্লেস থাকে, অর্গানাইজেশন প্রজেক্ট ম্যানেজমেন্ট থাকে, তাহলে কি করবে? আমার প্রজেক্টে যে অবজেক্টিভস থাকে সেটা আমি বা বিজনেস অবজেক্টিভসটা আমি মিট করতে পারবো। হ্যাঁ, এখন মানে আমার যে স্টেক হোল্ডারগুলো আছে, তাদের যে এক্সপেকটেশন, তাদের যে নিডস থাকবে, সেটা মিট করতে পারবো। একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক ইন প্লেস যদি অর্গানাইজেশন থাকে, তাহলে আমরা চিন্তা করবো যে আমাদের স্টেক হোল্ডার নিয়েও আসলে কাজ করতে হবে। কারণ যখন প্রজেক্ট ম্যানেজমেন্ট থাকবে, দ্যাট মিনস দ্যার ইজ এ পার্ট অফ দ্য স্টেক হোল্ডার্স। যে আসলে প্রজেক্ট ম্যানেজমেন্টই জানে না, সে আসলে তো বুঝবে না যে আমার এই প্রজেক্টের সাথে স্টেক হোল্ডার্স কারা, কোন স্টেক হোল্ডারকে আমি এই প্রজেক্টের সাথে ইনভলভ করব। যদি আমি প্রজেক্টে ইনভলভ মানে এনগেজ যদি না করতে পারি স্টেক হোল্ডারের কাছে, আমি আমার মতো একটা প্রোডাক্ট বানাই, আমি স্টেক হোল্ডারের কাছে নিয়ে যাবো, স্টেক হোল্ডার বলবে যে না, এটা তো আমার এক্সপেকটেশন বা আমার নিডসটা কিন্তু মিট করতেছে না। হ্যাঁ, আরেকটা হলো গিয়ে বি মোর প্রেডিক্টেবল।
হ্যাঁ, এটা প্র্যাকটিক্যাল। ইনক্রিজ দ্য চান্স অফ সাকসেসটা কিন্তু অনেক বাড়ায় দেয়। আপনি যার জন্য প্রোডাক্ট বানাচ্ছেন সে আসলে এই প্রোডাক্টটা হ্যাঁ নিবে, অ্যাকসেপ্ট করবে, বিকজ হি ইজ অলসো মানে কাস্টমার বা স্টেক হোল্ডার্স, সে কিন্তু আমার সাথে এই প্রোডাক্টটা ডেভেলপমেন্টের সাথে ইনভলভ আছে, তাকে আমি এনগেজ করছি। তারপরে হলো গিয়ে ডেলিভারিং দ্য রাইট প্রোডাক্ট অ্যাট রাইট টাইম। আমরা জানি যে প্রজেক্ট ম্যানেজমেন্টে একটা আয়রন ট্রায়াঙ্গেল আছে, সেটা বলা হয় কি স্কোপ, টাইম, কস্ট। মানে এই তিনটা জিনিস কিন্তু সবসময় ফোকাস রাখতে হবে। আমার যদি টাইম বাড়ে আমার কিন্তু কস্ট এটার সাথে ইনভলভ, স্কোপ যদি বাড়ে আমার টাইম এবং কস্টও ইনভলভ আছে। সুতরাং এই ট্রায়াঙ্গেলের উপরে ফোকাস করতে হবে আমাদেরকে। যখন একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট মেথোডোলজি বা ফ্রেমওয়ার্ক মানে অর্গানাইজেশনে থাকবে বা অর্গানাইজেশনের লোকজন প্র্যাকটিস করবে, তখনই কিন্তু আসলে আমি রাইট টাইমে রাইট প্রোডাক্টটা দিতে পারবো। অথবা যদি কখনো স্কোপ বাড়ে, হ্যাঁ, এই যে কনস্ট্যান্টগুলো আছে এই কনস্ট্যান্টগুলোকে কিন্তু আমি কি ম্যানেজ করতে পারবো। এই যে স্কোপ, কোয়ালিটি, শিডিউল এবং কস্ট। ধরেন আপনার স্কোপ কোনো কারণে বেড়ে গেল, তাহলে আপনি তখন বলতে পারবেন যে এই স্কোপের কারণে আমার এই এতটুকু কস্ট এবং এতটুক সময় বাড়বে। তার মানে দেয়ার ইজ এ চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে। হ্যাঁ, এই যে ব্যালেন্স দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য কনস্ট্যান্ট অফ দ্য প্রজেক্ট। এই যে প্রজেক্টের উপরে মানে যে কনস্ট্যান্টগুলোর যে ইনফ্লুয়েন্স আছে সেটাকে সে কিন্তু ব্যালেন্স করবে। তারপরে কি হয়, আপনার যে অর্গানাইজেশনাল রিসোর্সগুলো আছে রিসোর্সগুলোকে আপনি অপটিমাইজ ইউজ করতে পারবেন, মানে রাইট টাইমে রাইট পারসনকে এনগেজ করতে পারবেন। হ্যাঁ, আপনি আগের থেকে যখন একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক থাকবে আপনি জানবেন কখন আপনি কোন কাজটা করবেন, সেই অনুযায়ী কিন্তু আপনি আপনার রিসোর্সগুলোকে কি করবেন, বুক করবেন। দেন আপনাকে আইডেন্টিফাই, রিকভারিং এবং টার্মিনেট দ্য প্রজেক্ট ফেইলিং প্রজেক্ট। যদি কোনো একটা প্রজেক্ট আগে মানে বুঝতে পারেন যে এটা ফেল করবে, তাহলে আগের থেকেই আপনাকে এই ফেইলিংয়ের যে রুট কারণগুলো আপনি ফাইন্ড আউট করতে পারবেন এবং আইডেন্টিফাই হবে এবং আর্লি স্টেজেই আপনি এটাকে টার্মিনেট করতে পারবেন। তারপরে প্রজেক্টে যে চেঞ্জ আসে এই চেঞ্জটাকে কিন্তু ওয়েল অর্গানাইজড ওয়েতে আপনি ম্যানেজ করতে পারবেন এবং বেটার ম্যানারে ম্যানেজ করতে পারবেন, চেঞ্জটাকে ম্যানেজ করতে পারবেন। যখন আসলে প্রজেক্ট ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক যদি না থাকে, এই সুযোগ মানে একটা প্রজেক্টকে যেই এক্সপেক্টেড টাইম বা এক্সপেক্টেড কস্ট বা উইথ স্কোপে আসলে ফিনিশ করা সম্ভব না। এখন বলতে চাচ্ছি এই যে পিএমপি জিনিসটা কি, অনেকেই আমাকে মানে জিজ্ঞেস করছেন হোয়াট ইজ পিএমপি। পিএমপি আসলে গিয়ে একটা সার্টিফিকেশন। হ্যাঁ, এটার ফুল ফর্ম হলো গিয়ে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল। হ্যাঁ, এই সার্টিফিকেশনটা আসলে প্রোভাইড করে হলো গিয়ে প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, এটা ইউএসএ তে, শর্ট ফর্ম হলো গিয়ে পিএমআই সবাই বলে। তো আমি একজন পিএমপি প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল সার্টিফাইড এবং আপনার এছাড়া আমার পিএমআই এসসিপি যেটা হলো গিয়ে প্রজেক্ট ম্যানেজমেন্ট এর একটা অ্যাজাইল সার্টিফাইড প্র্যাকটিশনার একটা সার্টিফিকেশন আছে। তারপরে হলো গিয়ে আপনার পিবিএ, আমি পিবিএ করা, দেন রিস্ক ম্যানেজমেন্ট প্রফেশনাল অলসো। তার এই পিএমআরই আমি বেসিক্যালি পিএমআর 4টা সার্টিফিকেশন আমার এই পর্যন্ত করা হয়েছে। এছাড়া হলো গিয়ে আমি সিএসপি মানে হলো গিয়ে সার্টিফাইড স্কাম প্রফেশনাল, এই সার্টিফিকেটটা আমি পেয়েছি হলো গিয়ে আপনার স্কাম অ্যালায়েন্স নামে একটা অর্গানাইজেশন আছে যেটা স্কামের জন্য খুবই ফেমাস অল ওভার দ্য ওয়ার্ল্ডে। আচ্ছা, যেটা বলতেছিলাম পিএমপির জন্য আপনার কস্ট কীরকম হবে। যদি আপনি পিএমআই মেম্বার হন তাহলে আপনাকে এক্সামের কস্ট দিতে হবে $405, আর আপনি যদি মেম্বার না হন তাহলে আপনাকে দিতে হবে $555। এখন পিএমআই মেম্বারের ফিস কত? পিএমআই মেম্বার ফিস হলো গিয়ে আপনার $139। ফার্স্ট টাইম আপনাকে দিতে হবে হলো গিয়ে $139। হ্যাঁ, তারপরে হলো যদি আপনি এরপরের থেকে হলো গিয়ে আপনাকে $10 দিতে হবে না, এরপরে আপনি দিবেন হলো গিয়ে অনলি $129 পার ইয়ার। হ্যাঁ, এখানে কি মেম্বার হলে কিছু বেনিফিট আছে, সেটা হলো গিয়ে আপনার মানে প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউশনের ওয়েবসাইটে কিছু ওয়েবিনার আছে, কিছু বুকস আপনি ফ্রি পাবেন। তারপরে এখানে এক্সাম ফিসে আপনি একটা ডিসকাউন্ট পাবেন। হ্যাঁ, তারপরে আপনার যে কমিউনিটির যে ওয়েবিনার বুকস, তারপরে ওদের
projectmanagement.com এর থেকে আরও কিছু এডুকেশনাল মানে ম্যাটেরিয়ালস আপনি ফ্রি পাবেন। দেন আমরা কিভাবে আসলে পিএমপি সার্টিফিকেশনটা পেতে পারি? এটার জন্য বেসিক্যালি আমাদেরকে সেলফ কমিটমেন্ট দরকার। হ্যাঁ, খুবই ভ্যালুয়েবল একটা সার্টিফিকেশন। তো এটার যে প্রিরিকুইজিটটা হলো কি আপনার একটা 4 ইয়ার্স ডিগ্রি থাকতে হবে, 4 ইয়ার্স ব্যাচেলর ডিগ্রি, অথবা যদি কারো মাস্টার্স থাকে তাহলে ব্যাচেলর ডিগ্রি, মাস্টার্স হয়ে গেলে আর ব্যাচেলর দরকার নাই। এবং আপনার 36 মান্থের একটা প্রজেক্ট লিডিং এক্সপেরিয়েন্স থাকতে হবে। হ্যাঁ, মানে প্রজেক্টে আপনি একটা লিডিং পজিশনে ছিলেন, এবং আপনার 35 আওয়ার্সের প্রজেক্ট ম্যানেজমেন্ট এডুকেশন অথবা ট্রেনিং, আপনার এডুকেশন থাকলেও হবে, ট্রেনিং থাকলেও হবে, অথবা CAPM সার্টিফিকেশন যদি আপনার করা থাকে তাহলে আপনি ডাইরেক্ট গিয়ে আপনি পিএমপি এক্সামে বসতে পারবেন। এখন যদি কারো ডিপ্লোমা করা থাকে, হ্যাঁ, হাই স্কুল ডিপ্লোমা বা অ্যাসোসিয়েট ডিগ্রি, তাদেরকে আবার কিন্তু এখানে 60 মান্থের আপনার প্রজেক্ট লিডিং এক্সপেরিয়েন্স থাকতে হবে। আর যদি যারা গ্র্যাজুয়েট অথবা মাস্টার্স করা তাদের লাগবে হলো গিয়ে 36 মান্থের। এবং এই এডুকেশনাল যে এক্সপেরিয়েন্সটা দুই জায়গায় আপনার 35 আওয়ার্সের প্রজেক্ট ম্যানেজমেন্ট এডুকেশন লাগবে, এবং ট্রেনিং অথবা CAPM যদি করা থাকে। মানে CAPM করা যাদের আছে তাদের আসলে কিন্তু ওই ট্রেনিং করতে হয় না, তারা ডাইরেক্ট গিয়ে পিএমপি এক্সামে বসতে পারে। এখন প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল যে আপনি মানে কিভাবে, খুব 3টা স্টেপ আসলে আপনাকে হইতে হবে, মানে করতে হবে, তাইলে আপনি পিএমপি হয়ে যাবেন। একটা হলো কি আপনাকে ফার্স্টে কি করতে হবে, স্টেপ 1-এ অ্যাপ্লাই করতে হবে। এই যে প্রিরিকুইজিট যেটা বললাম সেটা যদি আপনি মিট করেন, ক্রাইটেরিয়াগুলো যদি আপনার মিট হয়ে থাকে, তো তাহলে আপনি কিন্তু এখানে করতে পারবেন। জাস্ট আপনি আপনার অ্যাপ্লিকেশনটাকে সাবমিট করবেন। অ্যাপ্লিকেশনটা সাবমিট করার পরে যদি অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্টেড হয়, অনেক সময় ওরা অ্যাকসেপ্ট হয়ে গেলে আপনি জাস্ট আপনার এক্সামের যে ফিস আছে সেটা দিবেন। যদি আপনি মেম্বার হন তাহলে $405 দিবেন, আর মেম্বার না হলে $555 দিবেন। দেন আপনি একটা ডেট নেবেন, এক্সাম ডেট যখন আপনার হয়ে যাবে। এক্সাম ডেট নিয়ে এক্সাম ডেটে গিয়ে এক্সাম মানে দেবেন, কোনো একটা সেন্টার দিতে পারেন। কিন্তু এই সময়ে এখন হলো গিয়ে আপনার এক্সাম দেওয়ার জন্য কোথাও যেতে হয় না, আপনি চাইলে ঘরে বসেই এক্সাম দিতে পারবেন। হ্যাঁ, আর দেন হলো গিয়ে আপনাকে একবার পাস হয়ে গেলেন তারপরে আর কোনোদিন আপনাকে এক্সামে বসতে হবে না। বাট আপনাকে প্রতি বছর 3 বছর পর পর একটা মেনটেনেন্স করতে হবে। হ্যাঁ, এই জন্য আপনাকে 60 PDU দিতে হবে, সাবমিট করতে হবে, এবং একটা এক্সাম মেনটেনেন্স ফি আছে। মেনটেনেন্স ফি সম্ভবত $120, 3 বছর মানে $60 আপনাকে ওই $60 পে করতে হবে। এবং এই আর কি আপনার এভাবেই চলবে আর কি। পিডিইউটা হলো বেসিক্যালি আপনি কন্টিনিউয়াস একটা অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার, আমাদের PMI চায় যে আমরা অলওয়েজ আমাদেরকে কন্টিনিউয়াস লার্নিংয়ের মধ্যে থাকতে হবে। তো তারা দেখতে চায় প্রতি বছরে যাতে অ্যাটলিস্ট 20 আওয়ার্স একটা লার্নিংয়ের মধ্যে আমি ছিলাম, সেটাই। আচ্ছা, আরেকটা যেটা হলো গিয়ে জিনিস, এই পিএমপি সার্টিফিকেশন এই মুহূর্তে ওয়ার্ল্ডে বেসিক্যালি 10 লক্ষ পিএমপি সার্টিফাইড আছে। হ্যাঁ, এটা আমরা যদি PMI.org ওয়েবসাইটে যাই তখন আমরা দেখতে পারবো যে মানে কি পরিমাণ পিএমপি সার্টিফাইড অল ওভার দ্য ওয়ার্ল্ডে আছে। এখন মোর দ্যান 10 লাখের উপরে আসলে আপনার পিএমপি সার্টিফাইড প্রফেশনাল আছে। সো তারপরে হলো কি আমরা এই যে আপনি এখন বলতে পারেন যে পিএমপি করলে ভাই কি বেনিফিট, হোয়াট আর দ্য বেনিফিট ফ্রম দিস পিএমপি থেকে আমি আসলে কি বেনিফিট পাবো। বেনিফিটটা হলো গিয়ে হয়তোবা আপনি পিএমপি পাস করার সাথে সাথে আপনি কোনো বেনিফিট পাবেন না। এটা যে অনেকে আমার এক সময় জিজ্ঞেস করছে যদি আমি পিএমপি পাস করি সাথে সাথে কি আমি একটা যে বেতনে চাকরি করি তার চাইতে ডবল বেতন চাকরি পাবো? না, এটা এরকম কোনো কথা না। বাট ইট উইল অ্যাড সাম ভ্যালু ইনডাইরেক্টলি। হ্যাঁ, ভ্যালু অ্যাড করবে। বা আপনার নেক্সট যেই জবে যাবেন, হয়তো বা কারেন্ট জবে কোনো
বেনিফিট আপনি পাবেন না, বাট আপনার নেক্সট যে জবটা হবে সেই সময় ডেফিনেটলি আপনি একটা বেনিফিট পাবেন। এবং একটা সার্ভে আছে 2020 সার্ভে PMI, সেখানে দেখা গেছে যে যারা PMP সার্টিফাইড প্রজেক্ট ম্যানেজার তারা আসলে যারা PMP নন সার্টিফাইড প্রজেক্ট ম্যানেজার তাদের চাইতে 25% বেশি স্যালারি ড্র করে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে দিস ওয়ান ইজ এ ভেরি প্রেস্টিজিয়াস সার্টিফিকেট। তো আমরা যদি চাই এটা আসলে করতে পারি। এটা আসলে এমন না যে আরেকটা জিনিস সব অনেকে চিন্তা করে যে PMP শুধুমাত্র আপনার যারা করে আপনার কি জানো বলে IT প্রফেশনাল, হ্যাঁ IT প্রফেশনে আছে তারা শুধুমাত্র PMP করবে, অন্য প্রফেশনাল লোকজনের জন্য আসলে এই সার্টিফিকেশনটা না। তো এটা আসলে একটা মিসকনসেপ্ট, এটা একটা রং কনসেপ্ট, হ্যাঁ এইটা আসলে ট্রু না। তো এই জন্যই বলতেছি যে কোনো প্রফেশনের লোকজন আসলে এই সার্টিফিকেশনটা করতে পারে। এটা নট নেসেসারি আপনাকে IT হইতে হবে, হ্যাঁ এটা যে কোনো লোকই করতে পারে। দেন হোয়াট ইজ প্রজেক্ট ম্যানেজমেন্ট বডি অফ নলেজ? আসলে প্রজেক্ট ম্যানেজমেন্ট বলে আমরা যে বইটা আসলে ফলো করি প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য সেটাকে বলা হয় PM বুক। এখন যে কারেন্টলি যে ভার্সনটা অ্যাভেলেবেল আছে সেটা হলো গিয়া PM বুক 6। তো এটা আসলে কি একটা গাইডলাইন, হ্যাঁ এটা আপনাকে একটা গাইডলাইন দিবে, একটা রুল দিবে এবং কিভাবে আপনি প্রজেক্টটাকে ম্যানেজ করবেন, হ্যাঁ এটা স্ট্যান্ডার্ড ওয়েতে। আপনি মনে করেন যে এটা যেহেতু ইন্টারন্যাশনালি এটা রিকগনাইজ একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক, সেটা আপনি যেখানেই যান, এটা শুধুমাত্র বাংলাদেশে না, অল ওভার দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর যে কোনো দেশেই কিন্তু এটা অ্যাকসেপ্টেড এবং সেম জিনিসই প্র্যাকটিস করা হয় এবং সেম টার্মিনোলজিস ইউজ করা হয়, সেম ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়। আপনি যখনই এই সার্টিফিকেটে যদি বাংলাদেশ থেকে করে আপনি মনে করেন যে ল্যাটিন আমেরিকায় চলে গেলেন, ওইখানে যদি কোনো একটা প্রজেক্ট ম্যানেজারের সাথে কথা বলেন তখন সে কিন্তু সেম ল্যাঙ্গুয়েজই আপনার সাথে কথা বলে, সেও কিন্তু প্রজেক্ট চ্যাটার বলবে, আপনিও প্রজেক্ট চ্যাটার বলবেন, কারণ এই টার্মিনোলজিসগুলো অল ওভার দ্য ওয়ার্ল্ডে সেম, যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন এবং এইটা পৃথিবীর প্রায় সবগুলা দেশেই ওয়াইডলি অ্যাকসেপ্টেড অ্যান্ড কনসিস্টেন্টলি অ্যাপ্লাইড টু হেল্প, এবং এইটা যে কোনো ইন্ডাস্ট্রির প্রজেক্টের জন্য অ্যাপ্লিকেবল, শুধুমাত্র IT না, শুধুমাত্র কনস্ট্রাকশন না, এটা যে কোনো ইন্ডাস্ট্রি যে কোনো টাইপের প্রজেক্টের জন্য। এটা নাসাতে ইউজ করা হয়, ডিফেন্সে ইউজ করা হয়। এই গাইডলাইনটা, এই ফ্রেমওয়ার্কটা সব জায়গায় এই PMI যে প্রজেক্ট ম্যানেজমেন্ট গাইডলাইন আছে সেটা কিন্তু সব জায়গায় ইমপ্লিমেন্টেড হচ্ছে এবং ইউজ করতেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আমার সাথে এত সময় থাকার জন্য। যদি কারো কোনো আরো কিছু জানার থাকে প্লিজ আসলে আমাকে কোশ্চেন করতে পারেন।